দিল্লি বোম ব্লাস্ট। এটি টেররিস্ট অ্যাটাক ছিল নাকি এটি একটি ঘটনা? এই ঘটনার পিছনে কারা ছিল? ফরিদাবাদের সঙ্গে এর কি কানেকশন ছিল? বিকাল 3:19 সোনালী মসজিদের কাছাকাছি পার্কিং লটে দেখা যায় একটি সাদা কালারের হন্ডাই i20 গাড়ি। লাল কেল্লার কাছাকাছি রেড ফন্ট পার্কিং লট এর টার্গেট ছিল মনে করা হয়। এই পার্কিং লট সোমবার বন্ধ থাকায় এই গাড়ি লাল কেল্লার পাশ দিয়ে ইউটার্ন নিয়ে সোজা সামনের রাস্তায় আসে। 10ই নভেম্বর, সময় ছিল 6:52। এই গাড়িটি ধীরে ধীরে চলে একটি রেড লাইটে এসে দাঁড়ায়। এই রেড লাইট লাল কেল্লার 1 নম্বর মেট্রো গেটের খুব কাছে ছিল। আর কিছুক্ষণের মধ্যেই অনেক বড় ভয়ঙ্কর একটি ব্লাস্ট হয়। এই গাড়ির আশেপাশে থাকা গাড়িগুলোর পাশাপাশি প্রায় 125 মিটার দূরে গিয়ে ছিটকে পড়ে। কিছু দূরে থাকা মেট্রো স্টেশনের এন্ট্রি গেটের কাজ ভেঙে পড়ে বলে ঘটনাস্থলে দিল্লি পুলিশ ঘটনা ঘটার 5-6 মিনিটের মধ্যেই এসে পৌঁছায়। তার কিছুক্ষণের মধ্যে অ্যাম্বুলেন্সে এসে পৌঁছায়, কিন্তু অ্যাম্বুলেন্স পৌঁছানোর আগেই এই ঘটনায় 13 জন নিহত এবং 20 জনেরও বেশি আহত। সমস্ত রোগীকে LNJP নায়ক জয়প্রকাশ নারায়ণ হসপিটালে ভর্তি করা হয়। এই ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে NSG ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি, বম ডিসপোজাল স্কোয়াড, এমনকি NIA ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এসে পৌঁছায়। এইসব এজেন্সি মিলে কাজ করছে এখনও পর্যন্ত। অফিসিয়ালি অথবা সরকারের পক্ষ থেকে পাবলিকলি বলা হয়নি এটি একটি টেররিস্ট অ্যাটাক ছিল। এই ধামাকা কেন হলো এবং কাদের হাত রয়েছে এর পেছনে? প্রায় রাত 10টা বাজার সময় হোম মিনিস্টার মিস্টার অমিত শাহ হসপিটালে নিহতদের সঙ্গে দেখা করতে যান, এমনকি ওই জায়গায় যান যেখানে বোম ব্লাস্ট হয়েছিল। তারপর উনি বয়ান দেন, अभी गहन जांच करने का शुरू किया है। आसपास के स्थान के सभी CCTV कैमरा और बाकी सब चीजों की जांच के आदेश दे दिए। বিভিন্ন সোর্সের ভিত্তিতে ইন্ডিয়ান মিডিয়ার ব্যাপারটা তো তোমরা সবাই জানো। এই ব্যাপারটাকে আরো বাড়িয়ে চাড়িয়ে অন্যদিকে নিয়েও যেতে পারে, আবার একে ভুল প্রমাণও করতে পারে কিছুদিন পরে। সেই কারণে আমি এখন যেটা বলতে চলেছি এটা মাথায় রাখবে। দ্য টাইমস অফ ইন্ডিয়ার সোর্স থেকে জানা যায় HR 26CE 7674। দ্য হিন্দু সোর্স থেকে জানা যায় এই গাড়ির অনার ছিলেন আনোয়ার মোহাম্মদ সালমান, যিনি ছিলেন হরিয়ানার গুরগাঁওয়ের বাসিন্দা। পুলিশ যখন সালমানকে ধরে তখন জানতে পারে দিল্লিতে থাকা দেবেন্দ্রকে এই গাড়িটি বিক্রি করা হয়। এই গাড়িটি দেবেন্দ্র আবার অম্বলে থাকা একজন ব্যক্তির কাছে এই গাড়িটি বিক্রি করে দেয়। সেই ব্যক্তি আবার পুলওয়ামায় থাকা তারিক নামে একজন ব্যক্তির কাছে বিক্রি করে দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন এটি একটি ষড়যন্ত্র। সরকার এটিকে টেররিস্ট অ্যাটাক হিসাবে তদন্ত শুরু করেছে। প্রধানমন্ত্রী বলেছিলেন যারা এই ব্লাস্টের পিছনে আছে তাদের কাউকে ছাড়া হবে না। इसके पीछे के षड्यंत्रकारियों को बख्शा नहीं जाएगा। দিল্লি পুলিশ UAPA উপর মামলা করেছে, যা সন্ত্রাসবাদীদের কার্যকলাপের উপর ভিত্তি করে করা হয়। এর ইনভেস্টিগেশন দিল্লি পুলিশের কাছ থেকে NIA তদন্তের ভার গ্রহণ করে। এটি একটি কাউন্টার টেররিজম এজেন্সি। এই পুরো ঘটনাকে ফরিদাবাদের ঘটনার সঙ্গে মিলিয়ে দেখা হয়েছে। 10ই নভেম্বরের দিন জম্মু কাশ্মীর ও হরিয়ানার পুলিশ মিলে 2 জন ডক্টরকে গ্রেপ্তার করেছিলেন। তার কারণ ছিল পাকিস্তানের আতঙ্কী সংগঠন জয়সি মোহাম্মদ আর আল কায়দার সঙ্গে যুক্ত আনসার গাজাইদ হিন্দ এর সঙ্গে কাজ করত। আসলে শ্রীনগর নামক এরিয়ায় কিছু পোস্টার লাগানো হয়েছিল। এই পোস্টারে পুলিশ ও আর্মিকে হুমকি দিয়েছিল। জম্মু কাশ্মীরে যখন পুলিশ তদন্ত চালায় তখন একটি নাম ভেসে আসে, ডক্টর আদিল মাজেদ রাথার। সূত্র থেকে জানা যায় উত্তরপ্রদেশের সাহারানপুরের একটি হসপিটালে কাজ করত, তাকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়। ইনি আগে অনন্তনাগ গভর্নমেন্ট মেডিকেল কলেজে কাজ করতেন। পুলিশ যখন এই আদিলের লকার চেক করে তখন সেখান থেকে AK-47 পাওয়া যায়। পরে পুলিশ আদিলের দ্বারাই পুলওয়ামার বাসিন্দা ডক্টর মোজামিল মোহাম্মদ গাজনাইয়ের কাছে পৌঁছায়। ইনি ফরিদাবাদে আল ফালাহ ইউনিভার্সিটি হসপিটালে পড়াতেন। এনার বয়ানের উপর ভিত্তি করে ফরিদাবাদে একটি গ্রামে তল্লাশি চালানো হয়, যেখানে একটি ঘর ভাড়া নিয়েছিলেন। 19 নভেম্বর ঘোষণা করা হয়
পুলিশ এখানে প্রায় 360 কেজি এক্সপ্লোজিভ, স্ট্যান্ড রাইফেল, হ্যান্ডগান, টাইমিং ডিভাইস, গোলাবারুদ উদ্ধার করা হয়। 10ই নভেম্বর ফরিদাবাদে অন্য একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রায় 2563 কেজি বিস্ফোরক, এর মধ্যে অ্যামোনিয়াম নাইট্রেটের হওয়ার আশঙ্কা আছে। এইসব ঘটনার উপর ভিত্তি করে বলা যায় অনেক বড় ঘটনার প্ল্যান করা হয়েছিল। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জম্মু কাশ্মীরের পুলিশের টপ সূত্র থেকে বলেছেন, দিল্লিতে কার এক্সপ্লোশন হওয়ার সঙ্গে ফরিদাবাদের এই ঘটনার লোকেদের হাত রয়েছে, কিন্তু এ কথা এখনো অফিসিয়ালি বা সরকারের পক্ষ থেকে বলা হয়নি। মুজামিল আর আদিল ছাড়া এর সঙ্গে আরও 2জন ডক্টর জড়িত ছিল। এদের মধ্যে একজন লখনউয়ের মহিলা ডক্টর এবং উমার নাদি, যিনি সঙ্গীদের গ্রেপ্তার হওয়ার পরে গায়েব হয়ে যায়। এই উমার নাদেরই ধামাকার হওয়ার কারণের পিছনে হাত রয়েছে ধরা হয়। হিন্দুস্তান টাইমস প্রেস থেকে জানা যায়, এই বিস্ফোরণের ব্যবহৃত গাড়ি সোমবার উমরের কাছেই ছিল। এই গাড়ি উমর চালাচ্ছিলেন। টাইমস অফ ইন্ডিয়া সূত্র থেকে বলা হয়, প্যানিক ও ঘাবড়ানোর ফলে এই বিস্ফোরণ ঘটে। এই বম লুজলি অ্যাসেম্বল ছিল, পুরোপুরি ডেভেলপ ছিল না, যার জন্য এর লিমিট ইনফেক্ট কম ছিল। এই গাড়ির এক্সপ্লোজিভও সেম ছিল যেগুলো ফরিদাবাদে পাওয়া গিয়েছে। পুলিশ যাচ করেছিল উমার মারা যাওয়া লোকেদের মধ্যে আদেও ছিল কিনা। এই গাড়ির ভিতরে থাকা ব্যক্তির দেহাবশেষ থেকে জানা যায় উমরের মা এবং ভাইয়ের ডিএনএর সঙ্গে এই ব্যক্তির ডিএনএর 100% মিল রয়েছে। আতঙ্কবাদীরা সবসময় চেষ্টা করবে দেশের মধ্যে শান্তি বজায় না থাকে। এই সময় আমাদের একসঙ্গে থাকার দরকার, কিছু জিনিস থেকে দূরে থাকতে হবে। সেই টিভি চ্যানেল যারা টিআরপির জন্য বাড়িয়ে চালিয়ে বলবে, মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করার জন্য এই ব্যাপারটাকে ব্যবহার করবে, এই ব্যাপারটাকে ধর্মভিত্তিক হিসাবে চালানো হবে। এই ঘটনার ঠিক প্রমাণ না থাকায় অনেকে সেগুলি মিডিয়ায় ভুলভাল প্রচার করছে। তো কোনো প্রমাণ ছাড়া এরকম কোনো তথ্য প্রদান করা উচিত নয়। সব কিছু সমালোচনামূলক চোখে দেখুন, কিন্তু ষড়যন্ত্রমূলক তথ্য ফেলাবেন না। প্রশ্ন করাটাও ঠিক তেমনই জরুরি। প্রধানত হোম মিনিস্টার অমিত শাহ বর্ডার এনার কন্ট্রোলে, দেশের ইন্টারনাল সিকিউরিটি এনার হাতে। সবথেকে বড় প্রশ্ন, 3000 কেজি এক্সপ্লোজিভ দেশের মধ্যে কিভাবে পাওয়া যায়, কিভাবে এলো? সেম প্রশ্ন পুলওয়ামায় হামলা হওয়ার সময়ে উঠেছিল। আমি আশা করি বছরের পর বছর অপেক্ষা করতে হবে না এই প্রশ্নগুলোর উত্তরের জন্য। তোমাদের কি মনে হয় কমেন্টে জানাও।